বাংলাদেশের সেনার মধ্যে কিছু একটা ঘটতে চলেছে, ঘটছে। দর্শক, এখানে দেখতে পাচ্ছেন সেনা প্রধান নিজে দাঁড়িয়ে থেকে কঠিন হার্ড লাইনে গিয়ে অ্যাকশন নিচ্ছেন এবং ডক্টর ইউনূস এই মুহূর্তে দেখতে পাচ্ছেন তার কি অবস্থা হয়েছে। এদিকে আজ কঠিন হার্ড লাইনে গিয়ে সেনা প্রধান অ্যাকশন নিচ্ছে, সারা দেশ দখল করে জরুরি অবস্থা ঘোষণা করে। সন্ধ্যার পর আওয়ামী লীগ, ছাত্রলীগ রাজপথে নামে, সারা দেশে তুলপার হয়েছে। সেনাপ্রধানকে কে এই মহাবীর বিপ্লবী হুমকি দিবে? শুধু হুমকি নয়, এমন কথাও বলেছেন যে প্রয়োজন ওনাদেরকে উল্টা লটকানো হবে সেই ব্রিজের উপর। সেনাবাহিনী সিদ্ধান্ত নিবে আসলে ওরা কি করবে। সেনাবাহিনীর বিচার কি ব্লাডি সিভিলিয়ান করা হয় নাকি 52 সালে সেনা ক্যাম্পে হয়? জামাত এনসিপির ফাঁদে ডক্টর ইউনূস সরকার। ইউনূস সরকারকে দাবি মানতে বাধ্য করবে জামাত। জামাত এবার আঙ্গুল বাঁকা করেছে। ওয়াকারুজ্জামান জাস্ট কর্নার হচ্ছে। প্রথমে তার অফিসারদেরকে ধরা হইলো, এরপরে তার রাইট হ্যান্ড, লেফট হ্যান্ড এগুলাকে সব করবে, এরপরে সে একটা সময় আবিষ্কার করবে হি ইজ অল অ্যালোন ইন দ্য সি। সাপমাল্য লাঠি মানে ভাঙলো না, তাদেরকে যেন জেনারেল ওয়াকার বাঁচাইতে না পারে, এটা কভার করার জন্য একটা চিকন বুদ্ধি করছে। আমরা যখন যা কিছু ভাবি আর বলি তার কিছুটা হলো বাস্তবতা দেখতে পাই পরবর্তীতে। এটা সেনাপ্রধান ওয়াকারুজ্জামান নিজ হাতে করেছেন, কারণ সেনাপ্রধান ওয়াকারুজ্জামান একটি চেয়ারে, সর্বোচ্চ চেয়ার। হ্যাঁ, সেনাপ্রধান সর্বোচ্চ চেয়ারে থেকে কঠিন হার্ড লাইনে যান এবার, এবং দেশের নতুন অনেক ঘটনা ঘটান। দর্শক শ্রোতা, গত কিছুদিন ধরেই সেনাপ্রধান, সেনাবাহিনী এদেরকে নিয়ে অনেক আলোচনা সমালোচনা হচ্ছে। অনেক সেনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা হয়েছে, অন্যদিকে সেনাপ্রধানের বিরুদ্ধে গিয়ে অনেকে সরাসরি অ্যাকশন নিচ্ছে। দর্শক শ্রোতা, এখন আমরা কি দেখতে পাচ্ছি? দেশে নতুন পরিস্থিতি হয় এবং সন্ধ্যার পর আওয়ামী লীগ, ছাত্রলীগ সবাই রাজপথে নামার সুযোগ পেয়ে যায় সেনাপ্রধানের পদক্ষেপে। আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন এই মুহূর্তে দেশে কি হচ্ছে এবং সেনাপ্রধান কি কি পদক্ষেপ নেন, সবকিছু দেখতে পারবেন এই একটি ভিডিওতে। এবং ডক্টর ইউনূসের কি হয় এইটাও দেখতে পারবেন। আসুন আমরা কথা বাড়াবো না, আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনায় চলে যাব। সেনাপ্রধান মিস্টার ওয়াকারুজ্জামানের হাত থেকে বের হয়ে গেছে বিএনপি এবং জামাত ইসলামী। যেহেতু বিএনপি এবং জামাত ইসলামী এখন আর ওয়াকারুজ্জামানের পাশে নেই, ওয়াকারের আর কিছু করার নেই। ওয়াকারের দিন শেষ, ওয়াকারের পৃথিবী ছোট হয়ে আসছে। বিভিন্ন মামলা আইসিজির পাইপলাইনে রয়েছে, তার মধ্যে ওয়াকারকে টার্গেট করেও তদন্ত হচ্ছে। সেই মামলায় ওয়াকার ফেঁসে যেতে পারে, আর যদি সুষ্ঠু তদন্তে ওয়াকারের দোষ দায় বেরিয়ে আসে, তাহলে ওয়াকার নিজেকে কোনোভাবেই রক্ষা করতে পারবেন না। এতদিন বিএনপি এবং জামাত তাকে রক্ষা করেছে, স্বাভাবিক হিসাব। হাসিনা পালিয়েছে, ফেসিবাদের সব দোষর পালিয়েছে, কিন্তু হাসিনার নিয়োগকৃত সেনাবাহিনী তিনি পালাবেন না, এটা স্বাভাবিক, কারণ তিনি জুলাইয়ের পক্ষে ছিলেন, তিনি বিপ্লবের পক্ষে ছিলেন, পক্ষে অবস্থান নিয়েছিলেন শেষের দিকে, কিন্তু তিনি বহাল তবিয়তে আছেন। এখন হাসিনা নিয়োগকৃত সেনাপ্রধান বহাল তবিয়তে থাকবেন, এটা একটু অস্বাভাবিকই বটে, কারণ প্রধান বিচারপতি থেকে শুরু করে কোনো কিছুই তো নাই। তো সেখানে সেনাপ্রধান কিভাবে থাকে? অন্যান্য বাহিনীর প্রধানও নেই, সেনাপ্রধান কিভাবে থাকে? তো দর্শক, এটার উপর ভিত্তি করে অনেকেই বলার চেষ্টা করছেন, বিশেষ করে গুমখুরে জড়িত সেনা অফিসারদের গ্রেপ্তারের পর অথবা তাদেরকে সেনা হেফাজতে নেয়ার পর দলগুলো, বিশেষ করে রাজনৈতিক দল জামাত ইসলামী এবং বিএনপি, তারা আনুষ্ঠানিকভাবে বিবৃতি দিয়েছে। এই বিবৃতির পর অনেকে বলার চেষ্টা করছেন যে না, বিশেষ করে জামাত তো সেনাবাহিনীর ক্ষেত্রে অনেক লুতুপুতু ছিল, তো জামাত ইসলামী বিবৃতি দিয়েছে যে না, বিচার হওয়া উচিত। বিএনপি বিবৃতি দিয়েছে বিচার হওয়া উচিত। এর মানে ওয়াকারের পক্ষে এখন আর বিএনপি জামাত নেই, অতএব রাস্তা ক্লিয়ার, বিচার হবে। তো এখানে এটা অনেকে অ্যানালজি করছেন এবং এটা বলে অনেকে ওয়াকারকে ভয় দেখাচ্ছেন। আসলে কি তাই? বিএনপি জামাতের প্রকৃত অবস্থানটা কি? ওয়াকারকে কি আর কেউ রক্ষা করতে পারবে না, বা বিএনপি জামাতকে রক্ষা করতে যাবে না? দর্শক, এটা হচ্ছে আলোচনার মূল বিষয়। প্রথমে যেটা বলতে চাই যে ওয়াকারুজ্জামান হোক আর যে হোক, যদি অপরাধী হয়ে থাকে তার বিচার হতে হবে। আর অপরাধী হয়ে না থাকলে সে ওয়াকার কেন, সে আওয়ামী লীগের মন্ত্রী সাবির হোসেন চৌধুরীর বাসায় থাকতে পারে, কোনো সমস্যা নেই। অতএব আমরা অপরাধীর বিচার চাই। আর এই বিচার নিশ্চিত করার ক্ষেত্রে, হ্যাঁ, ইটস ট্রু, বিএনপি এবং জামাত অনেককে বাঁচিয়েছে, অনেক, কোনো সন্দেহ নেই। বিএনপি জামাতের সাথে লিয়াজু যারা করতে পেরেছে তারা টিকে গেছে, ইটস ট্রু, এটা আমি স্বীকার করি। এবং এটাও সত্য যে জনগণ যার বিচার চায় সে যদি অপরাধী হয়, তাহলে বিএনপি জামাত, বিএনপির খালেদা জিয়াও তাকে বাঁচাতে পারবে না, জিয়াউর রহমান কবর থেকে উঠেও বাঁচাতে পারবে না। ওয়াকারুজ্জামান
জাস্ট কর্নার হচ্ছে। প্রথমে তার অফিসারদেরকে ধরা হইলো, এরপরে তার রাইট হ্যান্ড লেফট হ্যান্ড এগুলাকে সব করবে, এরপরে সে একটা সময় আবিষ্কার করবে হি ইজ অল অ্যালোন ইন দ্য সি। আমি আপনাকে বলে দিলাম, আপনি লিখে রাখেন। নিজুম মজুমদার, আপনি বলছিলেন যে মাথা না নির্দেশ দিলে তো লেজ নড়ে না, তাই না? কিন্তু আমরা কি মাঝখানে মাঝখানে অনেকগুলো গ্যাপ দেখতে পাচ্ছি না? আপনার কি মনে হয় না যে সেনাবাহিনী যেহেতু এই মানে এই তাজুলের কোর্টে তাদেরকে হস্তান্তর করবে না দেখেই ব্রিফিংটা করা হয়েছে, সাব জেল ঘোষণা করা হয়েছে, রাইট? তাদেরকে তাদের অফিসারদের গায়ে যেন কেউ টোকাটিও দিতে না পারে, সেজন্য সব প্রস্তুতি তারা গ্রহণ করে নিয়েছে এরই মধ্যে। আপনার পলিটিক্যাল খেলাধুলা খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার, বুঝলেন? সেটা হচ্ছে যে আপনি চোখে যা দেখেন আসলে আপনি তা দেখেন নাই, ঘটনা আসলে অন্য। তাজুলের মতো একটা ছ্যাচরা, ধরেন আমি যদি র্যাঙ্কিং করি বাংলাদেশের লয়ারদেরকে, তাজুলকে আমি ধরেন আমি আসলে কোনো ক্লাসের মধ্যে রাখবো না উকিল হিসেবে। আমি টু বি অনেস্ট উইথ ইউ, জামাতের হয়ে সে কেস লড়েছে, এই করেছে, আব্দুর রাজ্জাকের সাথে সাথে ছিল। এই লোকটির ঘাড়ে কিন্তু মাথা একটাই, আপনাকে মাথা রাখতে হবে। সেনাবাহিনীর 22 জন 25 জন অফিসারের কাছে সে গ্রেফতারি পরোয়ানা সে পাঠাবে, এত বড় একটা স্টেপ নিবে, আর কারোর সাথে কোনো আলাপ আলোচনা করে নাই। আমি আসলে সত্যি কথা বলতে আমি আসলে এমন কোনো মন্তব্য করতে চাই না যে মন্তব্যে প্রবলেম তৈরি হোক, কিন্তু আমার কাছে এটাও দেখার বিষয়। আমি একটুখানি ইন্টারাপ্ট করছি এখানে, আপনার কথা যদি ধরেও নেই, তাকে একটা বেনিফিট অফ ডাউট দেন। হ্যাঁ, ধরেন তিনি নিজেই সিদ্ধান্ত নিয়েছেন, রাইট? যদি এটা দেন, সেটা কি দেখুন, যেই অফিসারকে মাত্র কদিন আগে, মাত্র 2 দিন আগে, 1-2 দিন, মাত্র 2 দিন আগে যেই অফিসারটাকে রাষ্ট্রদূত নিযুক্ত করা হয়, রাষ্ট্রদূত তো চাইলেই তাজুল ইসলাম নিয়োগ দিতে পারবে না, রাষ্ট্রদূত তো চাইলে অন্য কেউ নিয়োগ দিতে পারে, এটা প্রধান উপদেষ্টার থেকে নির্দেশনাটাই যাবে, রাইট? তাহলে মাত্র 2 দিনের মধ্যেই তো তার বিরুদ্ধে অভিযোগ দাখিল করা হলো না, আগে থেকেই এর প্রস্তুতি ছিল, অনুমতি নিতে হয়েছে অনেকগুলো। আপনি প্ল্যাকার্ড এবং ফেস্টুন এক রাতের মধ্যে এইভাবে তৈরি করে ফেলা যায়? সেটা আপনি মনে ধরেন না, যায় না তো। সেই জন্য আমি বললাম যে তাহলে ব্যাপারটি কোথা থেকে ঘটছে, প্রধান উপদেষ্টা জানেন না? আমাদের বাংলাদেশের একমাত্র ম্যাজিশিয়ান নুনুবেল, ডক্টর ইউনূস। এই নুনুবেল গিয়েছেন কিছুদিন আগে ইতালি সফরে। ইতালি সফরে যাওয়ার পরে আমাদের অনেকের আশঙ্কা ছিল সেখানে ডিম থেরাপি হবে, তার উপর আমাদের আশঙ্কায় সত্যি হলো এই নুনুবেলের উপর ডিম থেরাপি হয়ে গেল। আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এই নুনুবেল বিশ্বের অনেক দেশে গিয়েছে, কিছু দেশের রাষ্ট্রপ্রধানের সাথে দেখা করতে পেরেছে, আর অনেক দেশের রাষ্ট্রপ্রধান তার সাথে দেখাই করেনি, অনেক চেষ্টা করার পরও দেখা করতে পারেনি। এই নুনুবেলের জন্য আরেকটা ভয়াবহ খবর হচ্ছে শেখ হাসিনা বাংলাদেশে ফিরার সকল বন্দোবস্ত করে ফেলেছে। এই নুনুবেল ইতালিতে বসেই কিন্তু এই খবর পেয়ে গিয়েছে। এই নুনুবেল কিন্তু অনেক আগে থেকে প্ল্যানিং করছিল যে নির্বাচনের আগে বাংলাদেশে আওয়ামী লীগের কর্মীদেরকে ধরার জন্য একটা সাঁড়াশি অভিযান দিবে, সেটার প্ল্যানিং অনেক আগে থেকে চলতেছে। এখন তার বুকে আরো বেশি কম্পন ধরে গিয়েছে যে শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আসার জন্য সকল কিছু রেডি করেছে, জাস্ট দিনক্ষণ কনফার্ম করা বাকি। যে কোনো মুহূর্তে গ্রিন সিগন্যাল আসতে পারে কর্মীদের উপর যে তোমরা এয়ারপোর্টে আসো। এখন ব্যাপার হচ্ছে এটা কি ইন্ডিয়া সব প্ল্যানিং করে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে, নাকি শেখ হাসিনা নিজে থেকেই সিদ্ধান্ত নিয়ে বাংলাদেশে চলে আসার প্ল্যানিং করছে? আমাদের একটা জিনিস মনে রাখতে হবে, বাংলাদেশের মধ্যে এখন সক্রিয় সকল রাজনৈতিক বিষয়ে এখনো অবগত আছেন শেখ হাসিনা। শেখ হাসিনা ইন্ডিয়াতে থাকলো, তার মন বাংলাদেশে, বাংলাদেশের রাজনীতি নিয়ে সব সময় তিনি ব্যস্ত থাকেন। তাই নামে ইন্ডিয়াতে থাকলো, তিনি এখনো মানসিকভাবে বাংলাদেশে আছেন। তাই ইন্ডিয়া প্ল্যানিং করে সকল কিছু ঠিক করে তারপরে তিনি বাংলাদেশে আসবেন, সেটা কনফার্ম বলা যাচ্ছে না। ওনার নিজের তাগিদও যদি সকল কিছু ঠিক করতে পারে, উনি হঠাৎ করে বাংলাদেশে চলে আসতে পারেন। এই রিসেন্টলি ওনার বিভিন্ন বক্তব্য যারা টেলিগ্রামে বুটিমের মধ্যে শুনেছেন, তারা ক্লিয়ার হয়ে গিয়েছেন যে আমি যে কোনো মুহূর্তে বাংলাদেশে আসতে পারি, সকলে প্রস্তুত থাকুন, এই বাংলাদেশে আমি যে কোনো মুহূর্তে ঢুকে পড়ব। তার মানে কি বার্তা দেওয়া হচ্ছে? সকল কিছু তিনি প্রস্তুতি নিয়ে রেখেছেন, জাস্ট পরিস্থিতি অবজার্ভ করে যদি অনুকূলে থাকে তিনি বাংলাদেশে চলে আসবেন। ডক্টর ইউনূসের কাছে এই বার্তা পৌঁছে যাওয়ার পরে ডক্টর ইউনূস ইতালি থেকে
বার্তা দিয়ে দিচ্ছেন পুলিশের উপর। কিছু সূত্র মাধ্যমে জানতে পেরেছি যে আপনারা হার্ডলাইনে যান, কারণ আওয়ামী লীগের কর্মীরা এখন এই ব্যাপারগুলা শোনার পরে এবং শেখ হাসিনা বিভিন্ন টেলিগ্রাম এবং বটিমে এ সকল বার্তা দেওয়ার কারণে আওয়ামী লীগের কর্মীদের মধ্যে একটা উচ্ছ্বাস উদ্দীপনা জাগবে। তখন তারা ঝটিকা মিছিলের জন্য প্রস্তুতি নিবে, যাতে ঝটিকা মিছিল তারা সংগঠিত করতে না পারে, বাংলাদেশের মধ্যে একটা উত্তেজনা সৃষ্টি করতে না পারে। তাদেরকে প্রতিহত করার জন্য যা কিছু করা আপনারা সেগুলা করুন, বিতর্কগতভাবে নির্দেশ দেওয়া হয়েছে। কিন্তু এই সকল বিষয় এখনো মিডিয়াতে আসে নাই। এই সকল বিষয় বিতর্কগতভাবে হ্যান্ডেলিং করা হচ্ছে। এখন বলতে পারেন আপনি সকল বিষয় কোথা থেকে জানেন? আমাদেরও কিছু লোক থাকে, কিছু ব্যাপার আমাদের কাছে শেয়ার করে, ওগুলো তোরা বলতে পারে না। সে সকল বিষয় আমাদেরকে শেয়ার করলে আমরা আপনাদের সামনে উপস্থাপন করতে পারি, যাতে ব্যাপারগুলো আপনারা জানতে পারেন। তাই শেখ হাসিনা দেশে আসার ব্যাপারটা মোটামুটি ক্লিয়ার হয়ে গিয়েছে, কিন্তু ক্লিয়ার হলো পরিস্থিতি যদি অনুকূলে না আসে হয়তোবা ডিলে হতে পারে, কিন্তু শেখ হাসিনা দেশে আসার সম্ভাবনা খুবই বেশি। ইন্ডিয়ার প্ল্যানিং এ বলুন, ওনার নিজের ইচ্ছা তাগিদে বলুন, সেটা ডক্টর ইউনূসের কাছে ইতালি থাকা অবস্থায় বার্তা পৌঁছে গিয়েছে। ডক্টর ইউনূস এখন এমনিতে বুড়া মানুষ। এই কথা শোনার পর তার কোম্পানি ইতালিতেই সে হার্ট অ্যাটাক করার আগে চিন্তা করতেছে যে বাংলাদেশে এসে পৌঁছাতে পারে কিনা। সেটা হলে তো লালালাল শাহজালাল হয়ে যাবে। শেখ হাসিনা দেশে এসে মাত্র প্রধানমন্ত্রী চেয়ারে বসে যাবে, কারণ সংবিধান অনুযায়ী তিনি এখনো প্রধানমন্ত্রী। ভাই, দেশের মধ্যে যতই নাটক হোক, দেশের মধ্যে যতই কাহিনী বানাক, আওয়ামী লীগ ফিরবে না, আওয়ামী লীগ শেষ, আওয়ামী লীগ এটা, আওয়ামী লীগ সেটা, যে কিনা বেহায়া, যে কিনা বদমাইশ, যার কোনো আত্মসম্মান বোধ নাই, যার মধ্যে কোনো পরিমিতি বোধ নাই, যে কিনা একাধারে মিথ্যা কথা বলতে পারে, মানে প্যাথোলজিক্যাল লায়ার, তাকে কি বলা চলে? শয়তান। এবং বাংলাদেশের ইতিহাসে স্বাধীনতার পর একটা শয়তান বাঙালি পেয়েছে, সেটা ডক্টর ইউনূস। এই লোকটা এতটা বেহায়া। একটা মানুষের বয়স 90 বছর, এই বয়সে মানুষ সৃষ্টিকর্তার নাম জপে, যে যে ধর্মের হয় সেই ধর্মের, কিন্তু এই ভণ্ড, এই আদৌ মুসলিম, ইহুদি, খ্রিস্টান, সনাতনী আমরা জানি না। যতটুকু জানি সে সমকামী, সে সমকামিতা নিয়ে অনেক সময় অনেক জায়গায় বলেছে, তার পক্ষে কথা বলেছে, এটা আমরা তো দেখেছি। ইউনূস 14 মাস যাবৎ বাংলাদেশের ক্ষমতায় অবৈধভাবে বসে রয়েছে, তার কোনো সাংবিধানিক বৈধতা নেই, তার কোনো আইনি ভিত্তি নেই। ক্ষমতায় বসে সে যখন বাংলাদেশের হয়ে বিশ্বের বিভিন্ন প্রান্তে রাষ্ট্রীয় সফরে যাচ্ছে, রাষ্ট্রীয় সফরের নাম করে ব্যক্তিগত সফরে যাচ্ছে, রাষ্ট্রের অর্থ ব্যয় করে গাদা গাদা লোকজন নিয়ে, এটা কিন্তু আমরা দেখছি। কিন্তু এই রাষ্ট্রীয় সফরগুলোতে যাওয়ার পর সেই সফরগুলো থেকে এসে বাংলাদেশের কি কিঞ্চিত উপকার হয়েছে? আপনারা কেউ বলতে পারবেন যে 1 পয়সার উপকার বাঙালি পেয়েছে এই সফরগুলো থেকে? পায়নি। তাহলে এই যে সফরগুলো করা হচ্ছে, এটার প্রয়োজনীয়তা কি ছিল? বাঙালি কি এই সফর দেখার জন্য তাকে ক্ষমতায় বসাইছিল? নিশ্চয়ই না। আমি তাও বাদ দিলাম সফর হোক, কিন্তু সে যে সফরে গিয়ে বাংলাদেশকে অসম্মানিত করছে, বাংলাদেশের পতাকাকে অসম্মানিত করছে, এটার দায় কে নেবে? এটা কি আপনারা একবার ভেবে দেখেছেন সে কিভাবে বাংলাদেশকে অসম্মানিত করছে, বাংলাদেশের মানচিত্রকে অসম্মানিত করছে, বাঙালি জাতিকে অসম্মানিত করছে? এগুলা কি আপনাদের প্রতিবাদ করা উচিত নয় কি? ইউনূস ইতালি রাজধানী রোমে বিশ্ব খাদ্য ফোরামের একটা আয়োজন ছিল, সেই আয়োজনে গিয়েছে। আমি একাধিক জায়গা থেকে তথ্য সংগ্রহ করেছি এবং বিবিসিতেও এটা নিউজ হয়েছিল যে এই খাদ্য ফোরামের আয়োজনে পৃথিবীর কোনো দেশের রাষ্ট্রপ্রধান এ পর্যন্ত যোগদান করেনি। তাহলে ইউনূস কেন গেল? এমনকি এই খাদ্য ফোরাম কমিটির বা অথরিটির পক্ষ থেকে ইউনূসকে কোনো প্রকার নিমন্ত্রণ করা হয়নি। ইউনূস সম্পূর্ণ নিজের দায়িত্বে, সম্পূর্ণ রাষ্ট্রের টাকা ব্যয় করে লুক দেখানো একটা সফর করার জন্য গিয়েছে। সেখানে গিয়ে সাইডলাইনে বিভিন্ন ছোট ছোট দেশের বৈঠক, মানে রাষ্ট্রপ্রধানদের সাথে বৈঠক করার একটা ধান্দা করেছে, ইতালির প্রধানমন্ত্রীর সাথে বৈঠক করার একটা পরিকল্পনা চালিয়েছিল, সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়েছে। কিন্তু ইতালির প্রধানমন্ত্রী এই মুহূর্তে ইতালিতে অবস্থান করছেন এবং তিনি বৈঠক করার জন্য সম্মতি দিয়েছেন, তিনি থাকলেও সেটা করতেন না। কারণ কোনো জঙ্গি প্রধানের সাথে তো বৈঠক করার প্রশ্নই আসে না। একটা প্রগতিশীল রাষ্ট্রের একজন রাষ্ট্রপ্রধান কিভাবে একটা জঙ্গি মদতদাতা, একটা জঙ্গি সর্দারের সাথে বৈঠক করবে? এটা কোনোভাবেই সম্ভব না, হতো না। এর আগে এই খাদ্য ফোরামের আয়োজনে লাইবেরিয়ার রাষ্ট্রপ্রধান গিয়েছিল। এর বাইরে সুপরিচিত বৃহৎ জনসংখ্যার কোনো দেশ এই বৈঠকে তাদের রাষ্ট্রপ্রধানকে পাঠায়নি। সুদখোর মহাজন এই প্রথম সেখানে গিয়েছে। সেখানে গিয়েছে ভালো কথা, বৈঠক করেছে বিভিন্ন লোকেদের সাথে, ভালো কথা। কিন্তু এই বদমাইশ, এই সুদখোর ইতালির রাজধানী রোমের যে মেয়র, তার বাসায় গিয়ে তার সাথে সাক্ষাৎ করেছে। আপনারা একবার বলেন তো, একটা দেশ ছোট হোক, রাষ্ট্রপ্রধান তো ইউনূস অবৈধ আমরা জানি, কিন্তু সে তো এই মুহূর্তে বাংলাদেশের পতাকার প্রতিনিধিত্বকারী, সে তো সর্বোচ্চ পর্যায়ে বাংলাদেশের পতাকাকে বহন করতেছে। বাংলাদেশের পতাকা অসম্মানিত হওয়া, সে অসম্মানিত হওয়া, দুইটা কিন্তু একই কথা। আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন পৃথিবীর বিভিন্ন দেশে তাকে জুতা মারা হয়েছে, ডিম মারা হয়েছে, একাধিকভাবে লাঞ্ছিত করা হয়েছে। কিন্তু ওই যে বললাম, নির্লজ্জ ব্যক্তিদের লজ্জাস্থান কখনো থাকে না, তাদের লজ্জাস্থান কখনো ঢাকতেও হয় না, কারণ নেই তো। ইউনূসের তো সেটা নাই। প্রথমে গেল রোমে, যাওয়ার পর সেখানে তাকে রিসিভ করার জন্য রাষ্ট্রীয় পর্যায়ে কেউ আসেনি ইতালির, এমনকি সেই খাদ্য ফোরামের বৈঠকের কোনো অথরিটির কেউ পর্যন্ত তাকে রিসিভ করবার জন্য আসে নাই, শুধুমাত্র বাংলাদেশের রাষ্ট্রদূত ছাড়া। সেখানে যাওয়ার পর ইতালির প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ হলো না, কোনো ইতালির হাই কর্মকর্তা যারা থাকে তাদের সাথে দেখা হলো না, সরকারের কোনো কূটনৈতিকের সাথে সাক্ষাৎ হলো না,
অথচ লাম ছাম উজবু। দর্শক আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে, অনেকেই কিন্তু অনেক কথা বলতেছে, অনেকে আলোচনা করতেছে, অনেকে সমালোচনা করতেছে দেশের বিভিন্ন অবস্থা এবং পরিস্থিতি নিয়ে, বিশেষ করে এখানে দেশের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে কথা হয়, আরও অনেক বিষয় নিয়ে কথা হয়। গাইজ এই বিষয়গুলো নিয়ে মানে এখানে যে আপনাদেরকে বক্তব্যগুলো দেখিয়েছে এগুলো নিয়ে আপনাদের মন্তব্য কি, অবশ্যই আপনারা আপনাদের মন্তব্যটা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন। আর হ্যাঁ, তখন আপনাদেরকে আমরা যা কিছু দেখিয়েছি সব কিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি, এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই। সর্বশেষ আপনাদের কাছে আমাদের একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।